প্রিয় ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে থেকে আমাদের ইংলিশের কোর্স স্টার্ট হতে যাচ্ছে। সো আমরা এই কোর্সটা ওইভাবেই ডিজাইন করেছি যে তোমরা যেন একদম ভালোভাবে সবকিছু বুঝতে পারো। এই জন্য আমরা একদম বেসিক থেকে কোর্সটা স্টার্ট করব। তো চলো আর আমরা কথা না বাড়িয়ে আমাদের কোর্সটা শুরু করি। তার আগে আমি একটু আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ মঞ্জুর আলম। আমি একজন এক্স ক্যাডেট, রংপুর ক্যাডেট কলেজ। আমি 2012 থেকে 18 পর্যন্ত রংপুর ক্যাডেট কলেজে ছিলাম। এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে ভর্তি হই। সো রিসেন্টলি আমার মাস্টার্সও শেষ হয়েছে। তো যাই হোক, এটা ছিল আমার শর্ট ইন্ট্রোডাকশন। তো তো চলো আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরু করলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আর কি। সো আমাদের প্রথমে রয়েছে, দেখো, লেটার এবং অ্যালফাবেট। সো এই দুইটাকে কিন্তু অনেকেই সেম মনে করলেও এই দুইটা কিন্তু সেম না। হ্যাঁ। সো প্রথমে আসি লেটার কি। লেটার হচ্ছে, লেটার্স আর সাম সিম্বলস দ্যাট আর ইউজড ইন রাইটিং। মানে আমরা লেখার জন্য, ধরো আমি এই যে লিখছি, এই যে একটা লিখলাম, এটা একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার। এই যে লেখার জন্য যে সিম্বল গুলো ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় লেটার। আর এভাবে আমাদের, দেখো, আমাদের কয়টা লেটার আছে, যে এ থেকে শুরু করে এই, বি, সি, এবার জেড পর্যন্ত আমাদের টোটাল 26টা লেটার রয়েছে। হ্যাঁ। এই 26টা লেটারকে একসাথে বলা হয় অ্যালফাবেট। বা অ্যালফাবেটের বাংলা কি? অ্যালফাবেটের বাংলা কিন্তু বর্ণমালা। খেয়াল করো, অ্যালফাবেটের বাংলা হচ্ছে বর্ণমালা। অর্থাৎ আমরা কি কখনো মালা দেখেছি? মালা, মালা কি করা হয়? ধরো এখানে আমি যদি ফুলের মালা তৈরি করি, তাহলে দেখো একটা ফুলের সঙ্গে আরেকটা ফুল এইভাবে এইভাবে ফুল মিলিয়ে মিলিয়ে কি করা হয়? মালা তৈরি করা হয়। সো এইটাকে কিন্তু আমি কাইন্ড অফ, এই মালাটাকে আমি অ্যালফাবেট বলতে পারি। কেন? দেখো, যে মনে করো এটা আমার একটা লেটার, এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার। সো এইভাবে করে 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 আমাদের মোট জেড পর্যন্ত টোটাল 26টা লেটার রয়েছে। আর এই লেটার গুলোকে নিয়ে একসাথে যে একটা মালা তৈরি করা হচ্ছে, বা মালার মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে বর্ণমালা, বা ইংলিশে বলা হয় অ্যালফাবেট। সো আই থিঙ্ক তোমরা লেটার এবং অ্যালফাবেটের মধ্যে পার্থক্যটা ইজিলি বুঝতে পেরেছো। তো এখন আসো, যে আমরা যে বললাম যে 26টা লেটার রয়েছে, এই 26টা লেটার কিন্তু আমরা সঠিক উচ্চারণ অনেকেই জানি না। দ্যাটস আমি এটাও একটু বলে দেই। প্রথম যে লেটারটা দেখছো, এটা কিন্তু আমরা বলি এ, বাট এটা এ না, এটা এই। তার মানে কোনো ওয়ার্ডের মাঝখানে যদি এ সাউন্ডটা আসে, তাহলে সেটা এই হবে। লাইক আমরা কিন্তু বলি মেক, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে মেক। ওকে, আমরা বলি কেক, কিন্তু এটার উচ্চারণ হবে কেক। তাহলে এটা হচ্ছে এ। এরপর এটা হচ্ছে বি। ওকে, এটা হচ্ছে সি, ডি, ই, এফ, এফ। ওকে, উপরের দুই, মানে উপরের দাঁতগুলো নিচে ঠোঁটের সঙ্গে লাগবে, এফ। তারপর এটা হচ্ছে জি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, এইচ, বা অনেকে এটাকে এইচ মানে হ দিয়েও বলে, এইচ। আচ্ছা, এটা হচ্ছে আই, আই। এইটা আমরা অনেকেই ভুল বলি, এটা বলি, আমরা বলি জে, এটা হচ্ছে জে। ওকে, এই যে যেমন এই ছিল, এটা হচ্ছে জে। এইটা হচ্ছে আমরা বলি কি? কে। এটা কিন্তু কে না, এটা হচ্ছে খেই। ওকে, আমরা এখন থেকে মনে রাখবো, যেখানে ক সাউন্ড, মানে এই যে কে বা সি এগুলো যদি আসে, তাহলে আমরা ক না বলে আমরা বলবো খ, মানে খ এর মতো উচ্চারণ করবো, খেই। এটা হচ্ছে এল, এটা তো সবাই জানি আমরা। এম, এন, ও। আমরা বলি, এটাকে বলি ও বলি, কিন্তু এটা ও না, এটা ও। এই যে এইটাকে অনেকে আমরা ভুল উচ্চারণ করে এটা বলি পি, বাট এটা হচ্ছে ফি। ওকে, এটা হচ্ছে ফি। এটা হচ্ছে কিউ, নট কিউ, কিউ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিউ, ফি, কিউ। এটা হচ্ছে আর, এস, টি। এটা কিন্তু টি না, এটা হচ্ছে টি, ইউ, ভি, ভি। এই যে এফ, আমরা যেমন এই যে এফ বলেছি, এফ, উপরের দাঁতগুলো আমাদের নিচে ঠোঁটের সঙ্গে লেগেছে, এফ। একইভাবে ভি, ভি। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ডাবল ইউ, এরপর হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জি, বা অনেকে বলে জেড। ওকে, তো এগুলো তোমরা জানো। তারপরে আমি একটু জাস্ট বেসিক জিনিসগুলো বললাম, কারণ আমরা অনেকে এই জিনিসগুলো একটু ভুল জানি। তো এবার আসো, এই যে আমাদের 26টা লেটার, এই 26টা লেটারের মধ্যে আমাদের 5টা হচ্ছে ভাওয়েল, আর 21টা হচ্ছে কনসোনেন্ট। সেই ভাওয়েল গুলো কি কি? যে এ, ই, আই, ও, ইউ। এই 5টাকে আমরা বলছি ভাওয়েল। ওকে, আর কনসোনেন্ট কোনগুলো? কনসোনেন্ট হচ্ছে বাকিগুলো, অর্থাৎ যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, এগুলো হচ্ছে কনসোনেন্ট। আর একটা স্পেশাল একটা ভাওয়েল আছে, এটাকে বলা হয় অই। ওইটাকে বলা হচ্ছে আমাদের স্পেশাল ভাওয়েল। এখন তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের ইংলিশ গ্রামারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলো ওয়ার্ড আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান ভাওয়েল।
মানে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হতেই পারে না, অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবেই, মাস্ট। এখন তোমরা যদি আমাকে বলো যে স্যার এরকম তো আছে, যেমন আমি যদি বলি মাই, এই যে মাইয়েতে কোনো ভাওয়েল নেই, দেখো আছে কোনো ভাওয়েল আছে? নেই। কিন্তু এই যে আমি মাত্র বলেছি ওয়াই, ওয়াইটাকে বলা হচ্ছে আমাদের স্পেশাল ভাওয়েল। ওয়াইকে কি বলা হয়? স্পেশাল ভাওয়েল। কারণ তুমি দেখো এটাকে কেন স্পেশাল ভাওয়েল বলা হচ্ছে। আমি যখন বলছি মাই, এটা উচ্চারণ কিন্তু যদিও এখানে ওয়াই আছে, বাট উচ্চারণ হচ্ছে আই এর মতো, মাই, আই। দেখো আইটা তো একটা ভাওয়েল, দ্যাটস ওয়াই এই ওয়াইটাকে আমরা ধরছি সেমি ভাওয়েল। ঠিক আছে, তাহলে আমি যদি এবার বলি, দেখো আরেকটা ওয়ার্ড যদি বলি আমি এখানে ফ্রাই, তাহলে এখানেও কি ভাওয়েল আছে না? অবশ্যই আছে। তোমরা কি জানো সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটা ইংলিশ গ্রামারে? সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই। তো দেখো এর মধ্যেও কিন্তু একটা ভাওয়েল আছে। তাহলে আমরা একটা নতুন জিনিস জানলাম, সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হয় না। আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে আরো জানবো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যে আমরা যখন আর্টিকেল দেখবো তখন দেখবো যে ভাওয়েল সাউন্ডের আগে, আমি কিন্তু ভাওয়েলের বলি না, আমি বলছি ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। সো এগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। সো এবার আসো আমরা একটু মজা করে একটু নতুন জিনিস জানতে চাই। চলো এই জিনিসগুলোকে একটু দেখি। সো আমি বোর্ডে এই যে এখানে যে জায়গাটা লিখেছি, যে ওয়ার্ডটা লিখেছি, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, ইটস এ সিঙ্গেল ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তো এটা হচ্ছে ইংলিশের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড। সেই বড় ওয়ার্ডটা কি? বড় ওয়ার্ডটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস। আচ্ছা একটু তোমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে, আমি একটু ভেঙে ভেঙে বলি। দেখো নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস। তো এইভাবে আমরা যদি ভেঙে ভেঙে বলি তাহলে আমাদের জন্য ইজি হবে। সো ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটা হচ্ছে ইংলিশের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড। আর সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটা বলেছি? মাত্রই বলেছি, আই ইজ দ্য স্মলেস্ট ওয়ার্ড ইন ইংলিশ। আর তাহলে বড় ওয়ার্ড কোনটা? নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস। আচ্ছা এটা হচ্ছে একটা, আসলে এটা একটা রোগের নাম। এটা কিসের নাম? এটা একটা রোগের নাম। তো তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এটা আপনি নিউমোনো উচ্চারণ করছেন কেন, এখানে তো পি আছে, পি থাকলে আপনি কেন নয়ের মতো বলছেন? সো ইংলিশ গ্রামারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে শুরুর ওই যে লেটারটা থাকে ওইটা উচ্চারিত হয় না, এটা সাইলেন্ট থাকে। যেমন আমি যদি তোমাকে বলি, খেয়াল করো, যে অনেস্ট, সো এখানে তো আমাদের এইচ আছে, তো আমরা কি এখানে এইচ উচ্চারণ করি? উচ্চারণ কিন্তু করি না। ঠিক একইভাবে আমরা যদি তোমাকে, আমি যদি আরেকটা বানান বলি যে নিউমোনিয়া, সো নিউমোনিয়া বানান কিন্তু এরকম, দেখো PNEUMONIA, নিউমোনিয়া। তো এখানে দেখো আমি কিন্তু পি পি সাইন মানে ওয়ার্ড লেটারটাকে উচ্চারণ করছি না। তো এরকম আরো অনেক কিছুই আছে, যেমন আমি যদি তোমাকে বলি সাইকোলজি, তো সাইকোলজি বানানেও কিন্তু এই যে এরকম, এই যে শুরুতে একটা পি চলে আসে। ঠিক আছে, তো এই পিটা তোমাদের একটু মনে রাখতে হবে যে ইংলিশে এরকম কিছু কিছু কি আছে, ইংলিশে কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে প্রথম লেটারটা উচ্চারিত হয় না। আমি তোমাকে আরেকটা ওয়ার্ড বলি, এই ওয়ার্ডটা তোমরা অনেকেই হয়তো বা জানো, আবার অনেকেই জানো না। আমাদের কোভিড এর সময় একটা আমাদের একটা ভ্যাকসিন এসেছিল, ভ্যাকসিনটা ছিল, নাম কি ছিল জানো? নাম ছিল ফাইজার। তো ফাইজারের স্পেলিং হচ্ছে PFIZER, ফাইজার। সো এগুলো কিন্তু ক্যারেক্ট করে যে অনেক সময় স্পেলিং আসে, যে নিউমোনিয়ার স্পেলিং কি হবে, সাইকোলজির স্পেলিং কি হবে, এই যে ফাইজার এটাও আসতে পারে। তো এগুলো একটু মনে রাখবা। তো যাই হোক, এটা আমরা একটু দেখলাম যে আমাদের কিছু ওয়ার্ড আছে যেখানে শুরুর লেটারটা উচ্চারিত হয় না। ওকে, এবার আসো আমাদের আরেকটা আমরা মজার ওয়ার্ড শিখবো। সেই ওয়ার্ডটা হচ্ছে, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের সেই পরবর্তী মজার ওয়ার্ড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস। অর্থাৎ এটা একটা ওয়ার্ড, হ্যাঁ, এটা কিন্তু কোনো কি না, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ডটার অর্থ কি বা এটা কিভাবে আসলে, এখন আমি তোমাদের এই গল্পটা একটু বলবো। আমি ওয়ার্ডটাকে আরেকটু ভেঙে ভেঙে বলি। এটা হচ্ছে সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস। তাহলে সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস। সো এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে, আমি এটার সঙ্গে একটু গল্প বলি তোমাদের, একটা মজার গল্প আছে। এটার অর্থ হচ্ছে যে, ধরো আমরা বলি না যে খুবই চমৎকার বা খুবই ভালো। সো ধরো তোমাকে একবার তোমার ফ্রেন্ড বললো যে তুই তো এই জায়গাতে গিয়ে একটা বার্গার খেয়েছিস, তো বার্গারটা কেমন? তো তখন আমরা বলি না যে বার্গারটা খুবই ভালো বা অসাধারণ। তো এইটা ব্যবহার করার জন্য আমরা কিন্তু এই যে এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। কি সেটা? সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস।
সো এই ওয়ার্ডটা প্রথম ব্যবহার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস নামে একজন ব্যক্তি। তোমরা কি ওনার নাম শুনেছো? আচ্ছা, আমি একটু ওনার সম্পর্কে একটু সংক্ষেপে বলি তোমাদের। ক্রিস্টোফার কলম্বাস হচ্ছে উনি আমেরিকা আবিষ্কার করেছিলেন। তো উনি যখন আমেরিকা আবিষ্কার করলেন, আচ্ছা এখন এখানে কথা প্রসঙ্গে আরেকটা ওয়ার্ড চলে আসলে একটু বলি, যে আবিষ্কার করার কিন্তু ইংলিশ দুইটা আছে, একটা হচ্ছে ডিসকভার, মানে ডিসকভার মানে আবিষ্কার করা, আর একটা হচ্ছে ইনভেন্ট মানে আবিষ্কার করা। তাহলে এই যে আমি বললাম যে আবিষ্কার করা, একটা ডিসকভার একটা ইনভেন্ট, তো আমি কখন কোনটা ব্যবহার করব? আমরা ডিসকভার ব্যবহার করব যদি দেখি যে এমন একটা জিনিস যেটা আগে থেকেই ছিল, হয়তো কেউ জানতো না, বাট কেউ একজন নতুন করে এটাকে আবিষ্কার করেছে বা খুঁজে বের করেছে, যেটাকে আমরা বলতে পারি আরেকটা ওয়ার্ড যে এক্সপ্লোর করা। বুঝতে পেরেছো? কোনো কিছু এক্সপ্লোর করা মানে খুঁজে বের করা। এই ক্ষেত্রে আমরা এই আবিষ্কারের ক্ষেত্রে আমরা ডিসকভার ইউজ করব। আর ইনভেন্ট যে বলেছি, ইনভেন্ট আমরা ব্যবহার করব কোনো কিছু নতুন করে আবিষ্কার করার ক্ষেত্রে। ঠিক আছে? মানে নতুন করে, যেমন এটা হতে পারে কম্পিউটার, ঠিক আছে, বা আমরা বলতে পারি ইলেকট্রিক বাল্ব। ঠিক আছে, যে টমাস আলভা এডিসন ইনভেন্টেড ইলেকট্রিক বাল্ব। তো কোনো কিছু নতুন করে আবিষ্কার যেটা আগে ছিল না, যেমন টমাস আলভা এডিসন যখন বাল্ব আবিষ্কার করেছেন, তার আগে তো বাল্ব ছিল না, তো উনি নতুন করে এটা আবিষ্কার করেছেন, তো এই ক্ষেত্রে ইনভেন্ট হবে। আর মনে করো ওই যে আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস, তো আমেরিকা তো আগে থেকে ছিল, হয়তো কেউ জানতো না, উনি নতুন করে ওটাকে এক্সপ্লোর করছেন, ওটাকে সবার সামনে তুলে ধরছেন, দ্যাটস ওয়াই এটা ডিসকভার হবে। সো আই থিঙ্ক তোমরা এই বিষয়টাও বুঝতে পেরেছো। আচ্ছা, যে গল্পটা বলছিলাম, তো যখন কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করলেন, তখন তার বন্ধুরা তাকে বললো যে এই কলম্বাস, শুনলাম তুই তো নাকি আমেরিকা আবিষ্কার করেছিস, তো আমেরিকা দেখতে কেমন? তখন কলম্বাস একটা ওয়ার্ড বলেছিল, সেই ওয়ার্ডটা ছিল এটা। কলম্বাস বলেছিল আমেরিকা ইজ জাস্ট সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস, অর্থাৎ আমেরিকা দেখতে চমৎকার, অসাধারণ। বুঝতে পেরেছো? যাই হোক, আমরা একটু মানে একটু মজা করে একটু নতুন জিনিস শিখলাম। তো এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী পার্টে। সো আমরা প্রথমে দেখেছি লেটার। হ্যাঁ, লেটার হচ্ছে কি, লেটার আর সাম সিম্বলস দ্যাট আর ইউজড ইন রাইটিং, যেটা আমাদের লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো এবার আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। সেই সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে, দেখো, সেই সিকোয়েন্সটা হচ্ছে যে কয়েকটা লেটার মিলে কি হয়, কয়েকটা লেটার মিলে হয় একটা ওয়ার্ড। যেমন আমি যদি বলি পি ই এন, এর তিনটা লেটার আছে, পি একটা লেটার, ই একটা লেটার, এন একটা লেটার, এই তিনটা লেটার মিলে একসাথে হয়ে গেছে ফ্যান, তাহলে এটা একটা নতুন ওয়ার্ড হয়ে গেল। তাহলে কয়েকটা লেটার মিলে কি হয়? কয়েকটা লেটার মিলে হয় ওয়ার্ড, আর কয়েকটা ওয়ার্ড মিলে হয় সেন্টেন্স। যেমন আমি যদি বলি আই হ্যাভ আ ফ্যান, আই হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম আছে। তো তুমি খেয়াল করো, এখানে আই একটা ওয়ার্ড, হ্যাভ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, ফ্যান একটা ওয়ার্ড। সো এই সবগুলো ওয়ার্ড মিলে কিন্তু কি হয়েছে? একটা সেন্টেন্স হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স হচ্ছে, দেখো যেখানে লেখা আছে যে আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে দ্যাট গিভস আ কমপ্লিট মিনিং, এবং অবশ্যই সেটা একটা পরিপূর্ণ অর্থ দিবে। যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ডস মিলে একটা পরিপূর্ণ অর্থ না দেয়, সেটাকে আমরা আসলে সেন্টেন্স বলতে পারবো না। কি বললাম? আবার বলি, যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ডস যদি একটা কমপ্লিট মিনিং না দেয়, সেটাকে কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো না। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেই এখানে। তো দেখো নিচে আমি এখানে বলেছি গো স্কুল টু আই, এখানে দেখো কয়েকটা ওয়ার্ড আছে, যে গো স্কুল টু আই, গো একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, আই একটা ওয়ার্ড, বাট এটা কি একটা সেন্টেন্স? উত্তর হচ্ছে না, এটা একটা সেন্টেন্স না। কেন বলতো, কেন সেন্টেন্স না? কারণ কারণ এখানে দেখো এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, কমপ্লিট মিনিং কি দিচ্ছে? দিচ্ছে না। যদি এটা এরকম থাকতো যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, তখন কিন্তু এটা একটা সেন্টেন্স হতো, কারণ তখন একটা পরিপূর্ণ অর্থ দিত। আচ্ছা, পরে তার মানে এটা কিন্তু আমাদের একটা সেন্টেন্স না, বাট এটা একটা সেন্টেন্স। ওকে, পরের এক্সাম্পলটা খেয়াল করি। দেখো বলেছে গোয়িং টু স্কুল, এখানে কিন্তু একটু হলেও সাজানো আছে, বাট তারপরেও এটা সেন্টেন্স না। কেন না? বিকজ আমি এখানে বলছি গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে। তো স্কুলে গিয়ে আসলে কি অর্থ কি দিচ্ছে? পরিপূর্ণ অর্থ দিচ্ছে? উত্তর হচ্ছে না, দিচ্ছে না। তাই এটা সেন্টেন্স হবে না। কিন্তু যদি এরকম থাকতো যে হি গোজ টু স্কুল, তাহলে কিন্তু এটা একটা সেন্টেন্স হতে পারতো।
বাট যেহেতু নেই তার মানে এটাও একটা সেন্টেন্স হবে না। আচ্ছা, পরেরটা দেখো, এখানে কিন্তু কিছু গ্রুপ অফ ওয়ার্ডস আছে, যেমন এটা একটা ওয়ার্ড, ফ্লাইজ একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, দা স্কাই, প্রত্যেকটা এক একটা ওয়ার্ড। এবং এইটা কিন্তু দেখো এবার সাজানো আছে। আর আমাদের 1 নম্বর সেন্টেন্সটা, এই যে 1 নম্বর, এটা কেন সেন্টেন্স হয়নি? কারণ এগুলো কিন্তু অর্গানাইজ করা ছিল না, সাজানো ছিল না। তো এই এখানে যখন আমি সাজালাম তখন এটা, যেমন শুরুতে সাবজেক্ট নিয়ে এসেছি, তখন এটা সেন্টেন্স হয়েছে। কিন্তু এখানে খেয়াল করো, এই বাক্যটা তো সেন্টেন্স গুলো সাজানো, মানে ওয়ার্ড গুলো সাজানো আছে, আবার গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে এটা কি একটা সেন্টেন্স? উত্তর হচ্ছে না, এটাও একটা সেন্টেন্স না। কারণ আমি আসলে যার সম্পর্কে বলবো, ভালো করে দেখো, যে আমি যার সম্পর্কে বলবো, যেমন আমি কাউ সম্পর্কে বলছি, তার আসলে এই কাজটা করার অ্যাবিলিটিই নেই। অর্থাৎ গরুকে আকাশে উড়ে? উত্তর হচ্ছে না, গরু আকাশে উড়ে না। তার মানে এটা, এই বাক্যের যে অ্যাবিলিটি সেটা নেই, তাহলে এটাও কিন্তু সেন্টেন্স হবে না। কিন্তু আমি যদি বলতাম যে বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, তখন কিন্তু হতো, কারণ পাখি আকাশে ওঠে, তার এই অ্যাবিলিটি আছে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, যে একটা সেন্টেন্স হওয়ার জন্য, একটা পারফেক্ট সেন্টেন্স হওয়ার জন্য 3টা জিনিস লাগবে। নাম্বার 1, সেটাকে অর্গানাইজ করতে হবে, মানে ওয়ার্ডগুলো যেন অর্গানাইজড থাকে, মানে সাজানো থাকে, বুঝতে পেরেছো? অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে। নাম্বার 2 হচ্ছে যে সেন্টেন্সটা সম্পর্কে আমি যেটা লিখবো, সেটা একটা কি থাকতে হবে, একটা কমপ্লিট মিনিং থাকতে হবে, মানে এটাকে আমরা বলছি কমপ্লিটনেস। আর থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাবিলিটি থাকতে হবে, অর্থাৎ আমি যার সম্পর্কে বলছি তার সেই কাজ করার কি থাকতে হবে, তার সেই কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে। যদি এই 3টা জিনিস থাকে, তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো। সো এবার আসো, আমাদের আরেকটা এক্সাম্পল আছে। এই এক্সাম্পলটা হচ্ছে যে আমি লিখেছি খাম। সো এটা কি একটা সেন্টেন্স কিনা? এর মাত্র একটা ওয়ার্ড আছে, তো এটা কি সেন্টেন্স? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা একটা সেন্টেন্স। কারণ যদিও এখানে একটা ওয়ার্ড আছে, বাট এই একটা ওয়ার্ড দ্বারা একটা কমপ্লিট মিনিং বোঝাচ্ছে, একটা পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে। যেমন হ্যাঁ আসো, এদিকে আসো, ঠিক আছে? তাহলে একটা ওয়ার্ড মিলেও কিন্তু সেন্টেন্স হতে পারে, এবং সেটা অবশ্যই কি হবে, যদি কোনো একটা ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়, সেটা হবে ভার্ব। হ্যাঁ, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স আসলে হতে পারে না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে ভার্ব ছাড়াও সেন্টেন্স হতে পারে একটা ওয়ার্ড দিয়ে। কিভাবে বলো তো? ধরো আমি এখানে আছি, তুমি ক্লাসের বাইরে, তো তুমি আমাকে বললে যে স্যার মে আই কাম ইন স্যার, তো আমি বললাম ইয়েস। খেয়াল করো আমি কি বলছি, আমি বলছি ইয়েস। তো ইয়েস তো একটা সেন্টেন্স, তাই না? তো এটা আসলে যদি আমি ইয়েস বলছি, তার বাট অ্যাকচুয়ালি আমি বলতেছি ইয়েস ইউ কাম। তো এখানে কিন্তু ইয়েস দ্বারা আসলে কাম কে বোঝাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আমরা এটা বুঝতে পারলাম সেন্টেন্সের বিষয়গুলো। এবার আসো, আমরা সেন্টেন্স আসলে প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কত প্রকার, কি কি, তো এটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আসি, আমাদের সেন্টেন্সকে আমরা 2টা ক্রাইটেরিয়াতে ভাগ করব। নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, মানে অর্থ অনুসারে। এন্ড নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে স্ট্রাকচার। সো আমি যখনই মানে স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে বলো তো সেন্টেন্স কত প্রকার, ম্যাক্সিমামই বলে যে স্যার 5 প্রকার। কিন্তু আমি তো বলি নাই যে কিসের ভিত্তিতে। আমি যদি তোমাকে বলি যে অ্যাকর্ডিং টু মিনিং, তাহলে ঠিক আছে, তাহলে সেন্টেন্স 5 প্রকার। বাট আমি যদি বলি স্ট্রাকচার, তাহলে কিন্তু এটা আলাদা প্রকারভেদ আছে। তো দ্যাটস ওয়াই এখন থেকে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে বলো তো সেন্টেন্স কত প্রকার, তখন তুমি বলবা যে অ্যাকর্ডিং টু হোয়াট, কিসের ভিত্তিতে। যদি বলে অ্যাকর্ডিং টু মিনিং, তাহলে বলবো যে হ্যাঁ 5 প্রকার। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এটা নিয়ে একটু দেখবো। আচ্ছা, প্রথমে আসি, আমাদের মিনিং অনুসারে যে 5 প্রকার আছে, প্রথমটার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম সেন্টেন্সের নাম কি? অ্যাসার্টিভ। দ্বিতীয় সেন্টেন্সটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ। তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ। চার নাম্বারটা হচ্ছে আমাদের অপটেটিভ, এন্ড 5 নাম্বারটা হচ্ছে এক্সক্লেমেটরি। সো এই হচ্ছে আমাদের 5 প্রকার সেন্টেন্স। এখন তোমাদের একটা জিনিস বলি, এটা মনে রাখবা, যে এই যে অপটেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছ না, সো অনেক গ্রামারিয়ান বলেছেন যে আসলে অপটেটিভ বলে কোনো সেন্টেন্স নেই, তারা এই অপটেটিভটাকে ইনক্লুড করে নাই।
তো অনেক রাইটারের বই তুমি এটা দেখতে পারবা। সো আমাদের বাংলাদেশের যে মেজরিটি রাইটার তারা কিন্তু আসলে অপটেটিভটাকে ইউজ করে। সো দ্যাটস আমরা এটাকে ইউজ করছি। সো এই হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং। আমি আরেকবার বলি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভের আরেকটা নাম হচ্ছে স্টেটিভ, ঠিক আছে, বা ডিক্লারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আসো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। প্রথমে হচ্ছে সিম্পল, দ্বিতীয়টা হচ্ছে কমপ্লেক্স, and third one is compound. Simple, complex and compound. ওকে, এই হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ। তাহলে এখন যদি তোমাকে কেউ বলে যে দেখো ক্যারেট কলেজে এই প্রশ্নটা যদি আসে, ম্যাক্সিমাম ভুল করবে যে সেন্টেন্সের গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার। অনেকেই জানে যে 5 প্রকার, তার 5 প্রকার দিয়ে আসবে, কিন্তু গঠন অনুসারে তো সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো যাই হোক,